পাওয়া, তাই না? জি স্যার। তো আপনি বলেন, হ্যাঁ, কেমন ভাবে সিলেকশন করা হচ্ছিল ওষুধগুলোকে, তিনি কেমন ভাবে দেখছিলেন? আপনার কথাটা আমি প্রথম দিকে বুঝতে পারিনি, আবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই। এবার বুঝতে পারছেন তো? কমপ্লিট ক্লিয়ার? জি জি, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, যে ডিডি করতে গেলে রেপার্টরি সিটের মধ্যে যে আমরা ডিডি করব না, যে 3 4 5 6 মেডিসিন আসলো, তাই না? তার মধ্যে তো পার্থক্য করতে হবে। জি জি। তো সেই পার্থক্যটা হ্যাঁ। আমাদের ডক্টর বিপুল কাজ কেমন ভাবে করছিলেন, হ্যাঁ, কি কি পয়েন্টের ভিত্তিতে আমরা পার্থক্য নিরূপণ করব, রেপার্টরিতে আসা ওষুধগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা কেমন ভাবে করব, কিভাবে বুঝবো, তার তো একটা আইডিয়াল মডেল আহ, দেখিয়েছিলাম, তাই না? মনে আছে? জি স্যার, জি লাইকোপোডিয়াম, জি। ফসফরাস, আর্সেনিক, সালফার, এগুলোকে নিয়ে করছিলাম। হ্যাঁ, এটা তো হচ্ছে স্যার প্রত্যেকটা মেডিসিনের সাথে রোগীর যে কমপ্লেন গুলো আছে এবং রোগীর যে টোটাল ফিজিক্যাল এন্ড মেন্টাল জেনারেলের সাথে মিলিয়ে যে কোনটা ইন্ডিভিজুয়ালি রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাই বাছাই করা আর কি। হুম, আচ্ছা, আপনারা যারা প্র্যাকটিস করেন, এখানে তো অনেক ভাই প্র্যাকটিস করে, শ্যামলদা আপনি প্র্যাকটিস করেন? শ্যামলদা, হ্যাঁ জি স্যার হ্যাঁ, স্যার। আপনি শ্যামল প্র্যাকটিস দা করেন? করে। আচ্ছা, আর কে প্র্যাকটিস করেন? নাসিরুদ্দিন ভাই, আপনি তো ক্লিনিক চালান নাকি? না না না, আমি কোনো প্র্যাকটিস করি না, সেকেন্ড ইয়ারে পড়ি কেবল। আরে, আরে শুরু করে দেন, প্র্যাকটিস করতে গেলে যা জানেন না যথেষ্ট। আস্তে আস্তে স্টার্টিং করে দেন, প্র্যাকটিক্যাল নলেজ না হলে কোনো হোমিওপ্যাথি হবে না। আগে ভয়, এখন ভয় ঢুকে গেছে মনে, কোনটা আবার ভুল করে ফেলি কিনা, থিওরিটিক্যাল আলোচনা তো, রোগী যখন আবার হিতে প্র্যাকটিক্যাল বিপরীত করবেন হয়ে যায় তখনই ভালো কিনা। বুঝবেন। ওই যে স্যার নাপিতের ফোড়া কাটা ধরসা হয়েছে আমার, আরে ভুল তো হবে। এখন আর সাহসে আসে না। এই কিছু ফিলোসফি পড়ে আর এই যে ওষুধের মানে রিয়েকশন গুলো বুঝতে পারাতে এখন আরে আর না, ওই সাহসে কুলায় না। কিছুর কাছে অর্ধেক স্যার কথাগুলো কাইটা কাইটা আসছে স্যার, কথা কাইটা কেটে আসতেছে। সিরিয়াস কেস আসে। স্যার আপনার নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে। হুম। এবার ঠিক আছে? জি জি, এবার ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ জি হ্যালো? জি স্যার স্যার, ঠিক ক্লিয়ার আছে। পাচ্ছে। জি। আচ্ছা, কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, তো বলছিলাম যে যে কোনো কাজ আমরা, আহ, একটা ব্যাঙের গল্প আছে, জানেন তো? ব্যাঙের গল্পটা আপনারা জানেন কি না জানি না। একবার একটা প্রফেসর তার ছাত্রদের শেখাচ্ছিল যে মানুষ যে সুযোগের অপেক্ষায় বসে থাকে না, কখন সুযোগ হবে, কখন আমি যোগ্য হব, তারপর আমি কাজ শুরু করবো, এই সমস্ত অনেক অপেক্ষা করে না। তো এরকম একটা এক্সপেরিমেন্ট ছাত্রদের সামনে করছিল, যে একটা একটা পটের মধ্যে, একটা পাত্রের মধ্যে পানি নিয়ে তার তাপমাত্রা তার মধ্যে একটা ব্যাঙ দিল, ব্যাঙ দিয়ে তার তাপমাত্রাকে একটু একটু করে বাড়াতে থাকলো। তো যখন তাপমাত্রা নর্মাল টেম্পারেচার ছাড়িয়ে যখন 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 23 ডিগ্রি সেলসিয়াস রান করছিল, তখন যখন ভাব উঠছিল, তখনও পর্যন্ত কিন্তু ব্যাংকটা অপেক্ষা করছিল যে আর একটু হিট হলে, আর একটু গরম হলে তখন আমি বেরিয়ে যাব, এখনো তো বেশ ম্যাচ করতে পারছি। তো ব্যাংকটা ক্রমাগত ভাবে তার বডির টেম্পারেচার বাড়িয়ে 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 তার সঙ্গে অ্যাডজাস্ট করে যাচ্ছিল সেই পরিস্থিতি, মানে যে গরম আবহাওয়া বা যে গরম ফুটন্ত পানি, সেটার সঙ্গে একটা নিজের অ্যাডাপ্টেশন করে 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 ওই টেম্পারেচারে থাকার চেষ্টা করছিল। এইভাবে টেম্পারেচার বাড়াতে বাড়াতে যখন 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো, 30 ডিগ্রি সেলসিয়াসে পানি ফোটে, তো ফোটানো হলো, তখন কিন্তু তার নার্ভটা ব্রেক ডাউন করলো।
ওই যে বেচারি ভেবেছিল যে এইবারে আমি লাফটা মারবো, এইবারে আমি লাফটা মারবো, কিন্তু শেষ পর্যন্ত লাফটা আর মারা হয়নি। তো ব্যাংকটা হ্যাঁ, লাস্ট পর্যন্ত সেই পানিতে সিদ্ধ হয়ে মারা যায়। এবং যে সময় সে সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়টা অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, এবং অতিরিক্ত টেম্পারেচারের কারণে তার নার্ভ ফেল করেছিল। ফলে সে লাফাবার 2-3 বার ব্যর্থ চেষ্টা করেও আর লাফাতে পারে। তো আমাদের সিচুয়েশনটা অনেকটা এরকম হয়ে যায় যে আমরা সুযোগের অপেক্ষায় থাকি, যে সুযোগ আসুক, সময় আসুক, প্র্যাকটিস তো করবোই। কিন্তু দেখা যায় আস্তে 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 সময় চলে যায়, আমাদের আর প্র্যাকটিসটা করেও ওটা হয় না, তাই না? জি স্যার। অতএব সুযোগ হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। আমি যে পুরোপুরি ডাক্তার হয়ে তারপরে রোগীর গায়ে হাত দেবো, এটা কি পৃথিবীর কেউ কোনোদিন হয়েছে? পুরোপুরি ডাক্তার এখনো কেউ নিজেকে দাবি করতে পারবে? আমরা তো সবাই তো আংশিক, তাই না? হ্যাঁ জি স্যার। জি স্যার। আহ, তো মোটামুটি একটা নলেজ গেইন করলে আপনারা প্র্যাকটিস শুরু করতে পারেন। অত্যন্ত 2-4টে অ্যাকিউট কেস গুলোতে ইন্টারেস্ট নেন, দেখুন আস্তে 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 শুরু করেন। আর প্রথম দফায় যে আমি সব রোগী সারায় ফেলবো, এটা একটা ভ্রান্ত ধারণা। প্রথমে অল্প অল্প স্টেপ মানুষ আগিয়ে চলে, তারপরে আস্তে আস্তে বড় পা ফেলে। প্রথম ছোট্ট ছোট্ট পদক্ষেপ গুলোই সব থেকে জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তাই না? ছোট্ট ছোট্ট পদক্ষেপ। আমরা যখন চলতে শিখেছিলাম, তখন কি আমরা ডাইরেক্ট ছুটতে পেরেছি নাকি? আমরা উঠতাম, পড়তাম, আস্তে আস্তে 1 পা 2 পা গুটি গুটি পায়ে চলতে চলতে তারপর চলা শিখেছি, তাই না? তো ঠিক পৃথিবীর প্রত্যেকটা জিনিস ওই রকম। তো সেকেন্ড ইয়ারে আসুন যখন, হালকা ফুলকা করে অ্যাকিউট কেস গুলো দেখেন, ক্রনিক কেস বা খুব বেশি ভারী কেস নেওয়ার দরকার নাই। অ্যাকিউট কেস গুলোকে হালকা ফুলকা সমাধান করার চেষ্টা করেন। বাড়ির আশেপাশে কই নাসিরুদ্দিন ভাই কই গেল? নাসির ভাই আউট হয়ে গেছে, শোনা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে অনেক কথা হলো, তাই আমি একটু আলোচনা করে নিলাম। আচ্ছা, আর কেউ বলবেন যে ডিডিটা কিভাবে করতে হয়? আপনারা তো পলাশ ভাই প্র্যাকটিস করেন তো? হ্যালো পলাশ। জি স্যার, দুইজন আছি তো, একটা আকন্দর। আচ্ছা, আপনি বলেন না। প্র্যাকটিস তো করি না স্যার। এই পর্যন্ত একটা রুগীর ওষুধ দেননি? না স্যার। আচ্ছা, তাহলে এখানে প্র্যাকটিস করে কি? প্র্যাকটিস না থাকে কি? শ্যামলদা এখানে কেউ করেন প্র্যাকটিস কিছু, করে না। আর এই যে শামসুদ্দোহা ভাই উনি তো এখন, দুধ ভাইও তো করে। আসেনি। ভাই আর নোমান টুকটাক করে। আচ্ছা, নোমান। নোমান নোমান কি আছে? নোমান দা তো নেই মনে হয়। হ্যাঁ, আছে আছে। জি স্যার, আছি স্যার। আমি 10 মিনিট পরে স্যার ইয়ে করবো। আচ্ছা আচ্ছা আমি আমি স্যার মসজিদের কাছেই আসছিলাম, মানে ফরজ নামাজটা জামাতের সাথে পড়ে নি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন স্যার? হ্যাঁ, জি স্যার, খুবই আছি। ভালো আছি। আর বাইকে ছিলাম তো। আচ্ছা আচ্ছা, তো পলাশ আমি ভাই, তো জি, এবার আপনার পুরো ফার্স্ট নামটা ইয়ারে। কি? আচ্ছা, ফার্স্ট ইয়ারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, মনোযোগ মনোযোগ দিয়ে পড়েন, ওটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর তাহলে ডিডিটা আমরা করব কিভাবে? আমরা তো তারপরেও তো কিছু কিছু জানি, আমরা ডিডি করব কিভাবে, যে ডিফারেন্স করব কিভাবে একটা মেডিসিনের সঙ্গে আর একটা মেডিসিনের। তাহলে সেখানটায় আমরা একটা এক্সাম্পল তুলে ধরেছিলাম। একজন বিখ্যাত প্রফেসর, ডাক্তারদের ডাক্তার উনি, ওনার চিন্তা ভঙ্গিতে কিভাবে চিন্তা করতে হয়, ডিডি করতে হয়, সেটা আমরা দেখেছিলাম। তো আপনারা তো কেউ বলছেন না কিসের ভিত্তিতে, একজন ভাই বললেন যে মেন্টাল আর জেনারেল, তাই কি? এটাই কি সত্যি? না, অ্যাকচুয়ালি ঠিক তা নয়। অ্যাকচুয়ালি যখনই
এবার আমি ক্লাসের মধ্যে ঢুকছি। হ্যাঁ, যখনই আমরা কয়েকটা সিট অফ মেডিসিন বা কয়েকটা একগুচ্ছ মেডিসিন পাবো, যখন তার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে যাব, তখন ডক্টর ভিতুলকাস যে কোনো রোগকে তিনটে ভাগে ভাগ করে নেন, মানে যে কোনো কেসকে, সরি রোগ না, যে কোনো রুগীকে বা তার সমস্যাটাকে তিনটে ভাগে ভাগ করে নেন। একটা হচ্ছে মেন্টাল জেনারেল, একটা হচ্ছে ইমোশনাল স্তরে, আর একটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল, আর একটা সরি একটা মেন্টাল, আর একটা হচ্ছে ফিজিক্যাল, আর একটা হচ্ছে তার কি প্যাথোলজি নিয়ে এসছে, সেই প্যাথোলজির মধ্যে সম্ভাব্য ওষুধগুলোর কতটা ঠিক যাচ্ছে বা ঠিক বসছে, এটা তিনি ভালোভাবে দেখেন। যেটাকে তিনি মেন্টাল অ্যাসেন্স, অর্থাৎ অ্যাসেন্সটা যে কয়েকটা সিমটমস তা নয়, অ্যাকচুয়ালি সিমটমস তো আছেই, কিন্তু তার সাথে অ্যাসেন্স, যেমন আমরা এখানটায় এই যে রুগীটা দেখেছিলাম, হ্যাঁ, এই রুগীটা কেমন ছিল, ইমোশন, খুবই রিজার্ভ প্রকৃতির ব্যক্তি এবং তার ইমোশন কাউকে শেয়ার করতে চায় না, অর্থাৎ রিজার্ভ পেশেন্ট। হ্যাঁ, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, সে খুবই পাংচুয়াল, অর্থাৎ সময় নিষ্ঠ ব্যক্তি, কর্তব্য পরায়ণ ব্যক্তি, তাই না? তো এই ধরনের মেন্টালিটি বিশিষ্ট ওষুধ, কোন কোন ওষুধ ম্যাচ করছে, ইনি এটা প্রথম ক্লিয়ার ভাবে দেখতে চেয়েছেন যে আমার লাইকোপোডিয়াম কি এই রকম মেজাজের, আমার নেট্টামিয়ন কি এই রকম মেজাজের, আমার ফসফরাস কি এই ধরনের চরিত্র রাখে। তাইলে আমরা এখানটা থেকে কি দেখলাম, যে মেন্টাল অ্যাসেন্স, অর্থাৎ মানসিক সারমর্ম, অর্থাৎ তার মন মানসিকতার মূল সুরটাকে ক্যাচ করে সেই অনুযায়ী ঔষধগুলো এসে সেই জিনিসটাকে সাপোর্ট দিচ্ছে কিনা, বা সেটা কোনো মেডিসিনের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, সেটার প্রতি প্রাইমারি গুরুত্ব আরোপ করেছেন। তাহলে মানসিক ঔষধ কেস টেকিং করার সময় কিন্তু তিনি খুব সতর্ক থেকেছে যে একটা ফালতু সিমটমস, একটা ফালতু মানসিক বৈশিষ্ট্য আমি যুক্ত করব না, এবং যেই কটা মানসিক বৈশিষ্ট্য নেব সেগুলো খুব বাছ বিচার করে নিব। কিন্তু সেইগুলো কেস টেকিং করার সময় নেওয়ার পরে যেটুকু তিনি পেয়েছেন রোগীর মেন্টালির মধ্যে, যতটুকু তিনি চেঞ্জেস দেখেছেন বা একটু পার্সোনালিটি টাইপের দেখেছেন বা তার ইমোশনাল ক্ষেত্রটা দেখেছেন, সেই অনুযায়ী ততটুকুর মধ্যে একটা সারাংশ করে সেই সারাংশটা কোন মেডিসিনের মধ্যে ম্যাচ করছে সেটাকে বারবার তিনি রিভিউ করেছেন। এই যেমন এখানটায় লাইকোপোডিয়ামের ডিফারেন্স করতে গিয়ে তিনি বলেছেন যে রাইট সাইডেড মেডিসিন আমার পেশেন্টের কমপ্লেটও রাইট সাইড, হ্যাঁ, ডাইজেস্টিভ কমপ্লেন আছে, স্লিপিং রাইট সাইড, এদিকে ডান কাত হয়ে সই, এটাও তার একটা কিনোট লাইকোপোডিয়ামের। কিন্তু ফুড মডালিটিস ম্যাচ করে না, সে হচ্ছে মিষ্টি পছন্দ করে, এবং হচ্ছে কি এটা লাইকোপোডিয়ামের কিনোট, এবং আমরা সাইকোলজিক্যাল এসেন্স দিয়ে মেডিসিনটাকে সাপোর্ট দিতে পারি না, অতএব লাইকোপোডিয়াম মেডিসিন নয়। দেখেন কত সুন্দর পার্থক্য করছে। তাহলে প্রাইমারিতে তিনি গুরুত্ব দিলেন সাইকোলজিক্যাল, অর্থাৎ মানসিক সারাংশটার কতটা অংশ মেডিসিনের সঙ্গে ম্যাচ করছে, প্রদত্ত মেডিসিনের সঙ্গে ম্যাচ করছে। তারপরে তিনি এই যে যখন একটা মেডিসিন তুলছেন, যে লাইকোপোডিয়ামকে তুলছেন, তখন তিনি লাইকোপোডিয়ামের মধ্যে যে কিনোট সিমটমস গুলো আছে এবং রুগীর যে কমপ্লেন্স গুলো নিয়ে এসছে, সেই দুইটার মধ্যে কত শতাংশ ম্যাচ করছে সেটাকেও দেখছেন। তাই তিনি ফের আবার ঘোষণা দিচ্ছেন যে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, এটা তো লাইকোপোডিয়ামের কিনোটস, ডান দিকে তার প্রবলেম আসে, এটা তো লাইকোপোডিয়ামের কিনোটস। তাহলে তিনি দুইটা কিনোটস পাচ্ছেন, রাইট সাইডনেস আর কমপ্লেন্স ডাইজেস্টিভ সিস্টেম প্লাস বোন জয়েন্টের সমস্যার উপরেও লাইকোপোডিয়াম ভালো কাজ করে, ডিফেক্টিভ মেডিসিন, কিন্তু ফুড মডালিটি কভার করে না। তাহলে তিনি এখানটায় যে মেডিসিনের কিনোটকে তিনি খুব গুরুত্ব প্রয়োগ করছেন। মেডিসিনের কিনোট, অর্থাৎ যে মেডিসিনটা আমি দেব সেই মেডিসিনের কিনোট কভার করে কিনা, অর্থাৎ যেমন ধরেন ফসফরাসের কিনোট কি আছে, দুইটা ফসফরাসের কিনোট বলেন তো দেখি। আপনারা তো ফসফরাস মেডিসিন পড়েছেন নাকি? ফসফরাসের দুইটা কিনোটস কি? ঠান্ডা খেতে চায়। ইয়েস, ভেরি গুড। তার হচ্ছে কোল্ড ডিজায়ার আছে, আর ফসফরাস হচ্ছে সবসময় বহির্মুখী, কখনো অন্তর্মুখী নয়, এ সবসময় বহির্মুখী থাকে, অর্থাৎ সে মেলমেলা ভালোবাসে, বাইরে যাওয়া ভালোবাসে, বন্ধু বান্ধব ভালোবাসে, কোম্পানিটার ডিজায়ার। তার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে
সে লোকের দুঃখ কষ্টকে, অর্থাৎ খুবই সিম্প্যাথেটিক হয়, লোকের দুঃখ কষ্টকে সে নিজের অন্তরে অনুভব করতে পারে। এইগুলোই তার কিনোট, ঠিক কিনা? তাহলে এই কিনোটের মেজাজ তো এই রোগীর সঙ্গে কোনোভাবে মিল খায় না। একদম একটা দক্ষিণ মেরু, একটা উত্তর মেরু। তাহলে তিনি কিনোটস, মেডিসিনের কিনোটস গুলোকে খুব গুরুত্ব দেন, এবং তারপরে তিনি মেন্টালি কিনোটস হলে সেটাকে নেন, ফিজিক্যালি জেনারেলের কিনোটস হলে সেটাকে তিনি একসেপ্ট করেন, এবং তিনি হচ্ছে কি খাদ্যের মোডালিটিসকে খুব ভালোভাবে গুরুত্ব দেন। হ্যাঁ, আর পিকিউলিয়ার সিমটম যদি থাকে সেটাকেও খুব গুরুত্ব দেন। যেমন এখানে একটা পিকিউলিয়ার সিমটম ছিল, কেউ বলতে পারবে? পিকিউলিয়ার সিমটমসটা কি ছিল? খুবই অদ্ভুত টাইপের একটা সিমটম ছিল। পিকিউলিয়ার সিমটমসটা কি? তার একটা পিকিউলিয়ার সিমটমস ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে তার চারটে, একদম ভোর 4টের দিকে, 4টের সময় তার ঘুম ভেঙে যেত। এই যে একটা এক্সাক্ট পয়েন্টে ঘুম ভেঙে যাচ্ছে, এটা কিন্তু পিকিউলিয়ার মেডিসিন। পিকিউলিয়ার সিমটমস মানে যেটা অদ্ভুত সিমটমস, যেটা রেয়ার সিমটমস, খুব কম মেডিসিনের মধ্যে দেখতে পাওয়া যায়, বা হয়তো শুধুমাত্র সেই মেডিসিনের মধ্যে পাওয়া যায়। আর একটা পিকিউলিয়ার সিমটমস এখানে ছিল, সেটা হচ্ছে তিনি রাত্রে বেলায় স্বপ্ন দেখতেন। কিসের স্বপ্ন দেখতো? কারোর কেসটা মনে আছে? প্র্যাকটিস করেনি, একটু পড়ে আসেনি। ডেড বডি, ডেড, মৃত ব্যক্তিদের ডেড স্বপ্ন বডি না? দেখতেন। হ্যাঁ, ড্রিমস ডেড অফ দা, হ্যাঁ, অর্থাৎ মৃত ব্যক্তিদের স্বপ্ন দেখতো, যারা মারা গিয়েছে তাদের স্বপ্ন তিনি দেখতেন। এটা একটা পিকিউলিয়ার সিমটম ছিল। এই কেসের মধ্যে দুইটা পিকিউলিয়ার সিমটম ছিল, যেটা কিন্তু সহজে পাওয়া যায় না, খুঁজলেও পাওয়া যায় না, খুব কয়েকটা মেডিসিনের মধ্যে উপস্থিত থাকে। তাহলে আমরা অনেক সময় অনেক সময় ভুল করি যে একটা দুইটা মেন্টাল জেনারেল বা সাইকোলজিক্যাল এসেন্স বা হচ্ছে কি মানসিক সারাংশ আমরা মেলাতে পারলে আমরা মনে করি যে এটাই হচ্ছে তার ওষুধ। যেমন হচ্ছে কি এই কেসে হয়তো আমি থাকলে, আমি যখন প্রাইমারি প্র্যাকটিস করতাম আর্সেনিকাম অ্যালবামকে প্রাধান্য দিতাম। কেন? আর্সেনিক অ্যালবামের ঠিক এইরকম টাইপের একটা মেজাজ আছে। এই যে হ্যাঁ, আরে মেজাজটা দেখেন, রুগীর মেজাজটা কেমন। সে খুবই পাংচুয়ালিটি হয়, ফাস্টিডিয়াস হয়, সমস্ত কাজকে অত্যন্ত নিখুঁত ভাবে করার চেষ্টা, টাইম অনুযায়ী করা, অর্ডার অনুযায়ী করা। এটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের একটা কিনোট সিমটমস। আর্সেনিক অ্যালবাম এইভাবেই নিজেকে প্রকাশ করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ফাস্টিডিয়াস, কোথাও ধুলোবালি কিছু নাই, ক্যালেন্ডার বেঁকে গেলে সোজা করে দেয়, হ্যাঁ, না হলে তার মাথা ব্যথা করে, নাহলে তার মনের মধ্যে অস্বস্তি হয়। এটাই তো আর্সেনিক অ্যালবামের পাংচুয়ালিটি প্রদর্শন করে। আর আমার রোগীর মধ্যে এই পাংচুয়ালিটি 90% আছে। তাহলে হয়তো কোনো মাইন্ড মেথডের প্র্যাকটিস করা ব্যক্তি, হুম, তারা এই জায়গায় আইসা ধরা খেয়ে যায় যে মেডিসিনটা আর্সেনিক, একদম চোখ বন্ধ করে। ও প্যাথোলজি, ফিজিক্যাল প্যাথোলজি বা ফিজিক্যাল জেনারেল মিলছে না, তো মিলছে না, কোনো যায় আসে না। কিন্তু এখানে আর্সেনিকাম তো ওষুধ নয়, শুধু মেন্টাল এসেন্সটা ম্যাচ করেছে, বাকি তো কেসের অর্ধেক অংশ বাইরে চলে আসে। তাহলে দেখেন এখানটায় কিন্তু যে মানসিক সিমটমস পেয়েছি, হ্যাঁ, মাইন্ডের সিমটমস পাওয়া গেছে, মাইন্ড গুরুত্বপূর্ণ, মাইন্ডকে প্রাধান্য দিতে হবে, সর্বাংশে ভুল, সর্বাংশে ভুল। তাহলে তিনি আর্সেনিক প্রেসক্রিপশন করতেন। তারপরে যারা কিনোটস কে অতিরিক্ত পরিমাণে একটা দুইটা কিনোটস দেখেই যারা প্রেসক্রিপশন করে, এই প্রেসক্রিপশনটা হচ্ছে তাদের জন্য প্রতিবাদ স্বরূপ। এই যে সালফারকে সেখানে প্রেসক্রিপশন কেউ করতে পারতো, কেননা সালফার ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে, সালফারের ব্রিটেল বোনস, হাড়ের মধ্যে ক্ষয় আছে, ক্ষয়ের মেশ ভালো প্যাথোলজি কভার করতে পারে। হ্যাঁ, রাইট সাইডেড আছে, হ্যাঁ, স্লিপিং অন দ্য সাইড রাইট সাইডেড আছে, ডান কাত হয়ে শোয়, হ্যাঁ, মিষ্টি অপছন্দ,
মাছ পছন্দ এই জিনিসটা হচ্ছে কি এই যে ফুড মোডালিটিসে আইসা একদম ওষুধটা অন্যরকম হয়ে গেল। আর সালফারের মানসিক তত্ত্ব আমরা তো জানি সেটার সঙ্গে রুগীর অতটা ম্যাচ করে না, অপরিচিত। মানে সালফারের রুগী অত পাংচুয়াল হয় না, অতটা রিজার্ভ হয় না। আর সালফার যদি আসে তাহলে তার মধ্যে এক ধরনের নলেজের একটা গর্ব, যে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বুঝি, আমি দার্শনিক, আমি ফিলোসফার, আমি একজন মহান ব্যক্তি, এরকম ভাবে নিজেকে যে রিপ্রেজেন্ট করতে চায়, তার সঙ্গে নোংরা অ্যাপিয়ারেন্সি, এই সমস্ত কিছুই তো সালফারের যে কিনোট গুলো, সেগুলো যে মেন কিনোট সালফারের, সেটা তো প্রদর্শিত হয়নি। তাই তিনি এখান থেকে একটা দুইটা কিনোটস পেলেও সেখানে তিনি সালফার প্রেসক্রিপশন করেননি। করেছে? করেনি। তাহলে দেখেন ডিডি করার পদ্ধতিটা দেখেন কতটা নিখুঁত ব্যক্তি। তাহলে তিনি যখন ডিডি করতেন তখন ডিডির মধ্যে তিনি দেখতেন আমার মানসিক অংশটাকেও মিলতে হবে, আমার ফিজিক্যাল জেনারেলটাকেও ভালো করে ম্যাচ করতে হবে। ফুড মডালিটি হচ্ছে জেনারেলের মধ্যে, জেনারেলের মধ্যে আসে। হ্যাঁ, তো সেটাকেও ম্যাচ করতে হবে এবং কিনোটও কভার করতে হবে। সর্বদিক থেকে কতটা ম্যাচ করা যায় এই চেষ্টাই হচ্ছে কি তার প্রধান চেষ্টা। কেউ কেউ আবার প্যাথোলজিকে গুরুত্ব দিতে চায় না, কিন্তু ডক্টর বিজুল কাস প্যাথোলজিকেও সমানভাবে ইম্পর্টেন্সই দিয়েছে। নেট্রাম সালফ দেওয়ার পেছনে তার একটা কিনোটস খুব স্ট্রংলি ভাবে তিনি একসেপ্ট করেছেন, যে আর্থ্রোসিস অফ দ্য হিপ জয়েন্ট। নেট্রাম সালফের মেডিসিনটা আপনি যে কোনো বই থেকে পড়ে দেখেন যে সেখানটায় আর্থ্রোসিস অফ দ্য হিপ, অর্থাৎ হিপ জয়েন্টের যে ক্ষয়, যে হাড়ের যে ক্ষয় আছে, আর্থ্রোসিস আছে, সেটা নেট্রাম সালফ বিশেষ করে লেফট সাইড সুন্দরভাবে কভার করার ক্ষমতা রাখে, ঠিক কিনা? এটাই হচ্ছে নেট্রাম সালফের কিন্তু একটা বড় কি নোটস, যে যদি ওরতের হাড়ের ক্ষয় দেখা যায় তাহলে কিন্তু নেট্রাম সালফ যায় কিনা দুই চারবার চিন্তা ভাবনা করার দরকার ওষুধটাকে বাদ দেওয়ার আগে, তো অন্যান্য ক্ষেত্রগুলোতে আমি কতটা ম্যাচ পাচ্ছি এবং ইমোশনালি ভাবে সিমটমসটা ফিট বসে, কেননা নেট্রাম সালফ খুবই পাংচুয়াল এবং রিজার্ভ কোয়ালিটি। সাইকোলজিক্যাল এসেন্স খুব সুন্দরভাবে ম্যাচ করে এবং তার প্রিডিসপোজিশন, এই যে মায়াজমকে ম্যাচ করবো কিনা, দেখেন মায়াজমের ভূমিকা কতটুকু আছে এখানে। তিনি দেখছেন তার বংশের মধ্যে একটা সাইকোটিক টেন্ডেন্সি আছে, রোগীর যে রোগের জার্নি, কালকে স্যার পড়ালো না খুব সুন্দর করে, যে আমাদের পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি আমাদেরকে কিভাবে কেসের মধ্যে হেল্প করতে পারে সে সম্পর্কে তো সুন্দরভাবে কথা বললেন, এবং সেই সঙ্গে যে ডিজিজের কিভাবে প্রোগ্রেস হয়েছে সেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, যে আমার পেশেন্টের প্রথমে হার্টের প্রবলেম হয়েছিল, তারপর লিভারের প্রবলেম হয়েছিল, তারপরে একটা পিঠের চালে একটা টিউমার অপারেশন করা হয়েছিল। এই সমস্ত কিছু সাইকোটিক নেচারকে প্রদর্শন করে এবং এবং ফ্যামিলিগত দিক থেকেও যে সমস্ত হার্টের রোগী ক্যান্সারে মারা যাওয়া, হ্যাঁ, এগুলো সবই সাইকোটিক প্রিডিসপোজিশনকে প্রকট করে। এবং সেই ক্ষেত্রে নেট্রাম সালফ অ্যান্টিসাইকোটিক মেডিসিন হিসাবেও দাঁড়ায়। তো এইভাবে তিনি কয়েকটা পয়েন্ট কভার করলেন দেখেন। এক নম্বর হচ্ছে এই সমস্ত কেসের ক্ষেত্রে মায়াজামকে সুন্দরভাবে কভার করা লাগে। নেট্রাম সালফ প্যাথোলজি প্রথমে কভার করলেন, প্যাথোলজি ওরিয়েন্টেড অ্যানালাইসিস করলেন, কিনোটস, মেডিসিনের কিনোটস এর মাধ্যমে রোগটা বা রুগীটা প্রকাশিত হচ্ছে কিনা, যে মেডিসিন নিচ্ছি সেই মেডিসিনের কিনোট নিচ্ছি কিনা, নাকি না ওই একটা দুইটা থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের একটা মেডিসিন তুইলা দিয়ে দিলেন। হ্যাঁ, কিনোট গুলোকে কভার করতে হবে। কিনোটস গুলোকে কভার করলো কিনা, সাইকোলজিক্যাল এসেন্স অর্থাৎ মেন্টাল জেনারেলকে কভার করলো কিনা, এবং আন্ডারলাইং হেরিডিটি প্রিডিসপোজিশন অর্থাৎ মায়াজামকে কভার করতে পারলো কিনা, এই চারটে স্টেপে ম্যাচিং করে দিলেন। এবং রুগীর উপরে তিনি কি প্রগনোসিস করেছিলেন, যে আমার এই রুগীটার স্বাস্থ্য খুবই ভালো, কেন মানসিক কোনো লক্ষণ নাই, মানসিক কোনো ইলনেস নাই, কোনো মেন্টাল প্যাথোলজি নাই, ডক্টর সায়েন্সের কথায় কোনো মেন্টাল প্যাথোলজি সেখানটায় নাই। এবং 60 কত বছর বয়স ছিল পেশেন্টের? 62, 62, 65
69। তো 69 ইয়ার্স ওল্ড একজন ব্যক্তির সারা জীবনের ইতিহাস খুঁজে দেখা যায় তার বেশিরভাগ রোগ তার জীবনী শক্তি অটোমেটিকলি ভাবে রিকভার করে নেয়। বেশি ওষুধ তিনি খাননি, অ্যালোপ্যাথিকে তিনি জড়াননি। তার রোগ শোক খুব কম, বছরে 1-2 বার করে বড় করে সর্দি, ঠান্ডা লাগা, জ্বর এইগুলো আসে। এবং সেখান থেকে তিনি প্রগনোসিস করলেন যে আমার পেশেন্ট সম্ভবত লেভেল অফ হেলথের বি গ্রুপের মধ্যে, সরি, এ গ্রুপের সেকেন্ড লেভেলের মধ্যে আছে। বি গ্রুপ নয়, এ গ্রুপ। তো তিনটা এ গ্রুপের মধ্যে 3টে স্তর আছে, 1, 2, 3। তো এ গ্রুপ লেভেল অফ হেলথের মান হচ্ছে এ, ফার্স্ট কোয়ালিটি, এবং তার মধ্যে সেকেন্ড স্তরে আমার পেশেন্ট আছে। এই পেশেন্টকে ওষুধ দিলে খুব দ্রুত কাজ করবে, এখানটায় বেশি সময়ও লাগবে না, এবং পেশেন্টের কন্ডিশন খুবই ভালো। এটা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রগনোসিস করেছিলেন। এই প্রগনোসিসের উপরে যখন তিনি মেডিসিন চার্জ করলেন, তখন পোটেন্সিটাকে কিভাবে তিনি দিচ্ছেন সেখানটায় বলছে চয়েস অফ পোটেন্সি। The overall state of health of the patient seems to be good. The overall পেশেন্টের স্বাস্থ্য 69 ইয়ার্স বছরে বয়সে তার শুধুমাত্র একটু কোমরের এবং হাঁটুর গুলো সমস্যা একটু আধটু হচ্ছে, অতএব তার স্বাস্থ্য মোটামুটি খুবই ভালো। As the disturbances আর তিনি রোগটা কতদূর পর্যন্ত ছড়িয়েছে, কালকে স্যার যে লেকচার গুলো দিয়েছিল আপনারা সেটা ভালো করে বুঝেছেন যে আমার পেশেন্টের যে কমপ্লেন্স নিয়ে এসছে, যে অসুবিধা নিয়ে এসছে, সেই অসুবিধাটা কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, সে কতটা ভাইটাল ফোর্সকে এফেক্টেড করেছে। তো সেখানটায় গিয়ে তিনি ওই যে ডেপথ অফ দ্য ডিস্টারবেন্স, ডক্টর বিদুল কার খুব সুন্দর করে লিখেছে, ডেপথ অফ দ্য ডিস্টারবেন্স, অসুবিধার গভীরতা কতটুকু। তো সেখানটায় তিনি প্রগনোসিস করেছেন যে স্কেলেটন অর্থাৎ হাড়ের যে সমস্ত রোগগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা পেরিফেরাল, অতটা কেন্দ্রীয় নয়, অর্থাৎ লিভার হার্টের মতো অত গুরুত্বপূর্ণ অঙ্গকে আক্রমণ করেনি। বর্তমান কমপ্লেন্সটা সেটা কোথায় আছে? জয়েন্টের মধ্যে আছে, হিপ জয়েন্টের মধ্যে আছে, যেগুলো পেরিফেরাল বোনস। অতএব এখানটায় প্রবলেমটা হচ্ছে শুধু স্কেলেটন লেভেলে, কোনো নার্ভের লেভেলে নাই, কোনো হার্টের লেভেলে নাই, কোনো লেভেলে নাই, মেন্টালি তো নাই। তাহলে গভীরতাটা কম, এখানে রোগের গভীরতা। হ্যাঁ, আচ্ছা, ডিস্টারবেন্স ইজ নট সো ডিপলি রুটেড, খুব গভীর পর্যন্ত ছড়ায় গেছে তা নয়। তাহলে যদি পেশেন্টের অবস্থা খুব ভালো হয়, তার স্বাস্থ্যের অবস্থা এবং সমস্যা যেটা নিয়ে এসছে সে সমস্যাটা যদি অতটা গভীর জায়গাকে আক্রান্ত না করে থাকে, তাহলে I assume that it is not necessary to give a strong stimulants. আমি এখানটায় কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না যে খুব শক্তিশালী একটা মেডিসিন বা খুব শক্তিশালী একটা স্টিমুলেট দেবো তাকে খুব গভীরভাবে স্টিমুলেট করার প্রয়োজনীয়তা এই কেসের মধ্যে নাই। So I do not start higher than 200 C। অতএব আমি 200 C উচ্চ বা 200 পোটেন্সির উপরে যাইতে চাই না, শুরু করতে চাই না, 200 নিচে থাকতে চাই। তো ডক্টর ভিতুল কাছে এতগুলো ক্যালকুলেশন, এতগুলো প্রগনোসিস করার পরে তিনি 30 পোটেন্সিকে চয়েস করলেন এবং তিনি বললেন যে রোগীর অবস্থা খুবই ভালো, মানে আমার ডায়াগনোসিস একদম কমপ্লিট, আমি একদম কনফিডেন্স এই পেশেন্ট খুব দ্রুত ইমপ্রুভ করবে। এবং যে প্রগনোসিস তিনি করেছিলেন যে লেভেল অফ হেলথের এ গ্রুপের মধ্যে সেকেন্ড লেভেলে আছে, এবং এই লেভেলের রোগীদের সুস্থ করাটা তুলনামূলক ভাবে খুবই সোজা এবং খুবই সহজ, মেডিসিনটা ঠিক হইলেই কাজ হবে, এই যে তিনি সিওরিটি এবং প্রোগ্নোসিস করে ফেললেন। তাহলে ওষুধ দেওয়ার পরে তার সেই কথাটা কতটুকু সত্য হইল, এইবারে তার প্রমাণ দেখেন। ও পাখাটা চালাও তো। The patient called the remedy a cure all. তো পেশেন্টটাকে নেট্টাম সালফ 30 প্রেসক্রিপশন করা হলে তার সামগ্রিক উন্নতি ঘটে, কিওর অল। On dose of Nettam Sulf 30C improved the pain in his knee and hip in the sense that he only felt pain when overexerting the parts. 30C Nettam Sulf prescription করার পরে তার যন্ত্রণা দেখেন কোনটাকে টার্গেট করে তিনি মেডিসিন দিয়েছেন, যে আমার পেশেন্টের মানসিক সমস্যা নাই
বা তার খেতে পাচ্ছে না, সেটা নয়। তার সমস্যা ছিল হিপ জয়েন্টে। আপনার ওষুধ যদি ঠিক হয়, তো ওই রকম কথা বললে হবে না যে 6 মাস বাদে উন্নতি হবে। আপনার ওষুধ যদি সঠিক হয়, তাহলে প্রথম চান্সেই যে প্যাথোলজি নিয়ে এসছে, সেই প্যাথোলজিকে যদি সে সারাতে পারে সেই ওষুধটা, তাহলে সেটাই হচ্ছে কারেক্ট ওষুধ। সেই ওষুধকে তাড়াতাড়ি চেঞ্জ করা যাবে না। আর যেটাকে টার্গেট করে আপনি আপনার প্রেসক্রিপশন যে সঠিক হয়েছে, তার প্রমাণ কি? যে কমপ্লেন্সটাকে আপনি টার্গেট করে ওষুধ দিয়েছেন, সেই কমপ্লেন্সটাই রিলিফ হবেই হবে। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে যে তার উরুতে যে যন্ত্রণা হচ্ছিল এবং হাঁটুতে যে তিনি দুর্বলতা অনুভব করছিল, সেই যন্ত্রণা দ্রুত কমে গেল। শুধু 30 ওয়ান ডোজ, এক মাত্রা দেওয়ার পরে, 2 বার দেওয়া লাগেনি। একটাই মাত্রা দিয়েছিল, কিভাবে দিয়েছিল আল্লাহ ভালো জানে, আমি তো জানি না। তো একটাই মাত্রা তিনি দিয়েছেন, দ্বিতীয়বার প্রেসক্রিপশন করতে হয়নি। দেওয়ার পরে সর্বাগ্রে তার ব্যথা যন্ত্রণা কমে যায়, যে পার্টের মধ্যে যে কষ্ট ছিল সেটা প্রথম রিলিফ হয়। কিন্তু তিনি কিন্তু কোনো কিছু মানে চেপে রেখে বলেন না। কিন্তু পেশেন্ট যখন সেই পার্টসটাকে খুব বেশি কাজ নেয়, সে মানে অর্থাৎ অতিরিক্ত পরিমাণে হাঁটাহাঁটি বা এক্সজর্শন হয়ে গেলে বা একটু ভারী কাজ করে ফেললে, সেই জায়গাটায় ব্যথা অনুভব করতেন। কেননা সেখানে তো একটা প্যাথোলজি ক্রিয়েট করেছিল ভাই, এখানে স্ক্লেরোসিস হয়েছিল, ওখানটায় হাড়গুলো ড্যামেজ হয়েছিল, ক্ষয় হয়েছিল। অতএব যখন খুব বেশি চলাফেরা বা খুব বেশি এক্সজর্শন হয়ে যেত, পরিশ্রম হয়ে যেত, তখন ওই পার্টে ব্যথা অনুভব করতো। বাট ইভেন দেন স্টিল লেস দেন বিফোর। কিন্তু যে ব্যথাটা সে ওভার এক্সজর্শন কারণে ব্যথাটা অনুভব করতো, সেটা আগের তুলনায় অনেক কম। তাহলে ফার্স্ট প্রেসক্রিপশন হচ্ছে কি আপনার প্যাথোলজিকে রিলিফ করলো। ওকে, সেকেন্ড বেনিফিট কি পেলো? স্লিপ বিকেম নর্মাল এন্ড দ্য ড্রিমস ডিসঅ্যাপিয়ার্ড। দেখেন, প্রেসক্রিপশনের মধ্যে ছিল না যে নেট্রাম সাল কভার করেছিল তার ঘুমটাকেও, যে সে 4টের সময় ঘুম থেকে ওঠার মরা ব্যক্তির স্বপ্ন দেখা। এই দুইটা অ্যাকচুয়ালি দৃষ্টিতে, অ্যালোপ্যাথিক দৃষ্টিতে তো কোনো রোগ না, কিন্তু যেহেতু আমার ওষুধের মধ্যে ওই যে 2টা গুণাবলী ছিল, অর্থাৎ সেই দুটোও কম করা লাগবে, সেই দুটোও কম হওয়া উচিত। অর্থাৎ তার ঘুমের মধ্যে যে ডিস্টারবেন্স হচ্ছিল, যে মৃত ব্যক্তির স্বপ্ন দেখা, সেটাও চলে গেল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, ইউনো, অ্যান্ড স্লিপ বিকাম নর্মাল। 4টের সময় ঘুম ভাঙা, সেটাও চলে গেল, রিলিফ হয়ে গেল। পেশেন্টের জেনারেল হেলথের সুন্দর ইমপ্রুভমেন্ট করলো। যখন আপনার কোনো ওষুধ ড্রিমস লেভেলে গিয়ে কাজ করবে না, ড্রিম লেভেলে গিয়ে কাজ করবে, স্লিপ, অ্যাপেটাইট, থার্স্ট, এগুলোর মধ্যে যখন রিলিফ করবে, অর্থাৎ ফিজিক্যাল জেনারেলকে যখন স্টেবল করবে, আরো ভালোর দিকে নিয়ে যাবে, অর্থাৎ ফিজিক্যাল জেনারেলের মধ্যে উন্নতি ঘটবে, তার মানে আপনার মেডিসিন 100% সঠিক। তাতে যদি প্যাথোলজি কমতে একটু সময় নেয়, নিক, অসুবিধা নাই। কিন্তু যে আমার মেডিসিনটা রাইট হয়েছে জানার উপায়, একটা ভালো উপায় হচ্ছে সেটা, যে তার ফিজিক্যাল জেনারেলের মধ্যে তার অ্যাপেটাইট, তার ঘুম, তার সমস্ত কিছুর মধ্যে একটা স্বাভাবিক অবস্থা, একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। কেননা ভাইটাল ফোর্স এখানটায় উন্নত হয়েছে আগের থেকে, অতএব তার ফিজিক্যাল জেনারেলের মধ্যে সেটা রিফ্লেক্ট করবে। আমি যে সমস্ত জ্বরের রুগী দেখি বা অ্যাকিউট যে সমস্ত রুগীগুলো দেখি, অনেক সময় দেখি যে ঔষধ দেওয়ার পরে তার জ্বরের মাত্রা বেড়ে গেল, ইউনো, বা ডায়রিয়া। এই ইদানিং 3 মাস আগে একটা খুব সিরিয়াস অ্যাকিউট ডায়রিয়া, সরি, অ্যাকিউট ভমিটিং রিলিফ হয়েছিল আমার হাত দিয়ে, আল্লাহর রহমতে। তো পেশেন্ট প্রচন্ড পরিমাণে মাংস উল্টোপাল্টা এই গরমের সময় খেয়ে ফেলেছিল, কুরবানির আগের কেস সেটা। তারপরে পেটে সিভিয়ার কলিক শুরু হয়ে যায়, প্রচন্ড যন্ত্রণা, রুগী ছটফট করে, একদম 7 ফুট লম্বা হাইট, লম্বা চওড়া ব্যক্তি, খুঁকড়ে একেকার হয়ে যাচ্ছে। ভাবলো যে হোমিওপ্যাথিকের এতটা ভ্যালু নাই আমার, যদিও আমি তাদের ফ্যামিলি ফিজিশিয়ান, তারপরেও হচ্ছে কি ভাবলো যে অ্যালোপ্যাথিক দিয়ে দ্রুত কমাইতে হইবে, সেই উদ্দেশ্যে নিয়ে 2খানা ট্রামাডোলের ইনজেকশন এবং প্যান 40 গ্যাসের একটা ইনজেকশন পেশেন্ট অলরেডি নিয়েছে, বাট দেয়ার ইজ নো রিলিফ, সেখানে কোনো ধরনের রিলিফ হয়নি।
শুধু এবং অনডেম বমির একটা ইনজেকশনও নেওয়া হয়েছিল সম্ভবত বমিটাকে বন্ধ করার জন্য। বমিটা বন্ধ হয়েছে, কিন্তু কলিক যন্ত্রণা থেকে সে মুক্তি পায়নি, ছটফট করছিল, কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না, কোনো রুচি ছিল না। পালসেটিলা 1M এক ডোজ দেওয়ার পরে বেলা, আমি তখন ছিলাম কলকাতায়, একটা রিপোর্ট আনতে গিয়েছিলাম, সেই সময় আমাদের ফোন দিয়ে বললো পালসেটিলা 1M খাওয়ার পরে রুগীর ভয়ঙ্কর অ্যাগ্রাভেশন হয়েছে। কি হচ্ছে বলছে, ওই 1 বা 2 চামচ খাওয়ার পরে, মানে ওয়াটারের সঙ্গে গুলে দেওয়া হয়েছে, ওয়াটার সলিউশন করা হয়েছিল, দেওয়ার পরে রুগী প্রায় 2-3 লিটারের মতো বমি করে এবং প্রচন্ড দুর্গন্ধ বিশিষ্ট বমি। আপাত দৃষ্টিতে যে কেউ দেখলে বলবে যে এটা অ্যাগ্রাভেশন হয়েছে, তো তারপরে পেশেন্ট ঘুমায়া পড়ে, ছটফট ছটফট করছিল, একবার বাইরে একবার ভিতরে, মানে একটা অস্থির অবস্থা। পালসেটিলা তো ওপেন এয়ার ডিজায়ার না। তারপরে রুগী ঘুমায়া পড়ার পরে বিকালে ঘুম থেকে উঠে বলতেছে আমার এত খিদে পেয়েছে, যা আছে হাতের কাছে নিয়ে আয়, আমি খাবো, আমি মনে হচ্ছে আমি যেন 3 দিন খাইনি। তাইলে তখন আমি একদম চোখ বন্ধ করে বলেছিলাম যে এই রুগী সকাল পর্যন্ত সুস্থ হয়ে যাবে, আল্লাহর মতে সকাল পর্যন্ত সুস্থ হয়ে যায়, তার কোনো রকমের কমপ্লেন থাকে না। এই যে তার অ্যাপেটাইট, তাই না, নর্মাল যে অ্যাপেটাইট, সে সকাল থেকে কিছুই খায়নি, সেই আগের গত রাত্রে যে মাংস ফাংস সব খেয়েছিল সেসব পেটের ভিতরে ছিল, সেগুলোই বমি করেছে। তাহলে নর্মাল যে জেনারেল যে অ্যাপেটাইট, সেটা ইমপ্রুভমেন্ট যখনই করেছে এবং ভমিটিং যখন হয়েছে, আমি তখনই ভেবে নিয়েছি যে এখানে এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাগ্রাভেশন, দেন অ্যামলারেশন আসছে। তারপরে 2 ঘন্টা অঘরের মতো ঘুমাইবার পরে ঘুম থেকে উঠে এসে চাইতেছে, ভাত চাইতেছে, যা কিছু নিয়ে আসে নিয়ে আয়, 1 থালা ভাত খেয়েছে তারপরে না। তো এই যে অ্যাপেটাইটের ইমপ্রুভমেন্ট, এটা দেখা দেয় যে ওষুধ সঠিক হলে তার যে কোনো অ্যাকিউট কেসে প্রথমে খিদেটা ফিরে আসবে। শুনো, আমার জ্বরের রুগী জ্বর কমে যাচ্ছে কিন্তু খিদে আসছে না, ঘুম আসছে না, পেশেন্টের অস্থিরতা বিদ্যমান আছে, জ্বর 2-3 ডিগ্রি কমে গেছে, তাতে কি যায় আসে, ও রুগী সুস্থ হয়নি, রুগীর কমপ্লেন্স ঠিক জায়গায় আছে, আরো সাপ্রেশন হচ্ছে বা কেসটা খারাপের দিকে যাচ্ছে, বা আপনার ওষুধ ওখানটায় সাপ্রেসিভ মুডে কাজ করছে। যে শুধু জ্বরটাকে কমাইছে, প্যাথোলজি কমাইছে, ফিজিক্যাল জেনারেলে কোনো উন্নতি করতে পারেনি, অর্থাৎ পেশেন্ট হয়তো মেডিসিনটা ভুল হয়েছে, চেঞ্জ করার দরকার আছে। কিন্তু যেখানটায় দেখা যাবে যে ওষুধ দেওয়ার পরে তার হচ্ছে কি কমপ্লেন্সটা একটু বাইরে গেল, জ্বর বেড়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার মন মেজাজ আগের থেকে ভালো, জ্ঞান জ্ঞানানি কমে গেল, মেন্টাল জেনারেল ইমপ্রুভমেন্ট হয়েছে, ফার্স্টে গিয়ে ওষুধ সেই জায়গায় কাজ করেছে, অ্যাপেটাইট ফিরে আসলো, ফিজিক্যাল জেনারেল উন্নতি হয়েছে, ঘুমটা আগের থেকে ভালো হচ্ছে, আগের থেকে শরীর এনার্জেটিক লাগতেছে, কাজে যাচ্ছে, রুগী 3 দিন কাজে যায়নি, ওষুধ দেওয়ার 1 ডোজ বা 2 ডোজ দেওয়ার পরে রুগী বলতেছে অনেকদিন ঘরে বসে আছি, অফিসের দিকে যায় বা কাজে কমে যায়। এই সমস্ত লক্ষণ প্রমাণ করে যে আপনার ঔষধ একদম অভ্রান্ত সঠিক নিশানায় আছে। তাহলে এখানটায় ফিজিক্যাল জেনারেলের মধ্যেও আমরা একটা সুন্দর উন্নতি দেখতে পারলাম, যে তার ড্রিমসটা চলে গেছে এবং তার ঘুমটা আগের থেকে ভালো হয়েছে। About a year later he had a relapse that 1 বছর পরে, 30C 1 dose, and after 1 year she is একদম symptoms free। এর নাম হচ্ছে ডক্টর বিতুল কাস মাস্টারদের মাস্টার, বুঝছো, 30C শুধু 1 বছর পেশেন্ট সুস্থ, হিপ জয়েন্টে ব্যথা তেমন নাই। 1 বছর পরে কি হইলো, অ্যাবাউট এ ইয়ার লেটার হি হ্যাড এ রিল্যাপস দ্যাট, কেসটা ফের আবার ফিরে আসলো, অর্থাৎ ফের যন্ত্রণা বাড়লো, ঠিক সেই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় হচ্ছিল যন্ত্রণা। এগেন রিঅ্যাক্টেড ওয়েল টু নেট্রানসাল 30, এবং ফের নেট্রানসাল 30 রিপিট করা হলে ফের সেই কেসটার মধ্যে আবার সুন্দরভাবে প্রতিক্রিয়া হয়েছিল, অর্থাৎ রুগী আগের মতোই ভালো ছিল। তাহলে 1টা বছর নেট্রানসিল 30, 1 বছর দেওয়ার পরে সেকেন্ড ডোজে রিপিটেশন হচ্ছে, 1 বছর বাদে সেকেন্ড ডোজ যাচ্ছে। আমরা বলি শুধু কেস ঠিক হয় না, কিন্তু ঠিক হয় না, হয় কিনা, ডক্টর বিতুল কাস তো বর্তমান প্রজন্মের ডাক্তার, ডক্টর কেন্টের আমলের লোক তো নয় যে আমরা এড়াইয়া যাবো যে আরে তখনকার যুগ আলাদা ছিল। সমসাময়িক ডাক্তার, অতএব প্রেসক্রিপশন যদি অভ্রান্ত হয় আর যদি রুগীর হেলথের লেভেল এই কন্ডিশন হয়, তখন এই ধরনের রেজাল্ট আসে, ইউনো।
Second consultation, 4 years after the first consultation. 4 বছর রোগী ভালো ছিল। এই যে দ্বিতীয়বার নেট্রাম সাল দেওয়ার পরে 1 বছর বাদে, 4 বছর বাদে রোগী ফের কাম ব্যাক করলো। 4 বছর, তাহলে 5 বছর নেট্রাম সাল 30C উপরে ছিল। 4 years later, the patient came to me with a relapse of the same pain in the hip and knee. তো 4 বছর বাদে ফের পেশেন্ট ফিরে আসলো এবং হচ্ছে তার সেই একই জায়গায় ব্যথায়, সেই হাঁটু, সেই হিপ জয়েন্টে ব্যথা নিয়ে ফের আবার ফিরে আসলো। তখন তার বয়স কত দাঁড়াচ্ছে? 74, and received 1 dose of নেট্রাম সাল 2C. এইবারে তিনি 30 থেকে নেট্রাম সাল 200 দিলেন। তারপরে কি হলো? 200 দেওয়ার পরে তার প্রতিক্রিয়া কি হলো? He had a strong initial reaction to this dose, which was mainly on the emotional plan. 200 দেওয়ার পরে তার ইনিশিয়ালি অ্যাগ্রাভেশন হলো, ইনিশিয়ালি রিয়াকশন হলো, ডোজের একটা প্রতিক্রিয়া দেখা দিল, মানসিক স্তরে ইমোশনাল প্ল্যানের মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করলো। For instance, he did not like going to a meeting or birthday party because it was all too busy for him. এই ঔষধ খাওয়ার পরে রোগী আরো বেশি রিজার্ভড হয়ে গেছিল। তবু টুকটাক যে বার্থডে পার্টি ফাটি, মিটিং, এই সমস্ত সামাজিক যে মেলমেলাপ, সে সমস্ত জায়গায় যাওয়াটা তিনি পছন্দ করছিলেন না, একদম ঘরকুনো হয়ে গেছিল। আর কোথাও অতটা যেতে তার আর ভালো লাগছিল না। This lasted for only a short time, বাট এই যে ইনিশিয়াল অ্যাগ্রাভেশনটা হয়েছিল সেটা অল্প সময়ের জন্য এরকম একটা মানসিক অবস্থার মধ্যে তিনি ছিলেন। The effect on the knee and hip was again very good. নেট্রাম সাল 200 দেওয়ার পরে আবার তার হাঁটুর এবং যে হিপ জয়েন্টের ব্যথা ছিল সেটা আবারও ভালো হয়ে যায়, আরো খুব সুন্দরভাবে থাকে। এই যে আমাদের ডক্টর সায়েন্সের আমাদের কালকে 2টা জিনিস পড়ায় ছিল, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন প্রগনোসিস 2 প্রকার কি কি? প্রগনোসিস 2 প্রকার কি কি? স্যার আপনার কথা শুনতে পান না নাকি? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বলেন। মানে কারেন্ট প্রগনোসিস, এখনকার অবস্থা, আর ফলো আপ প্রগনোসিস স্যার, মানে ওষুধ দেওয়ার পরে অবস্থা কি? হ্যাঁ ঠিক আছে। একটা হচ্ছে কেস টেকিং এর সময় প্রগনোসিস, অর্থাৎ ফার্স্ট প্রেসক্রিপশনের প্রগনোসিস, ফার্স্ট প্রেসক্রিপশনের প্রগনোসিস একটা করা হয়, তারপরে প্রতিটা ফলো আপে একটা প্রগনোসিস করা হয়, মেডিসিন কেমন ভাবে কাজ করছে, রোগ কোন দিকে অগ্রসর হইতেছে, জীবন শক্তির অবস্থা কোন দিকে যাচ্ছে, উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, সাপ্রেশন হচ্ছে না প্যালিয়েশন হচ্ছে না কিওর হইতেছে, এই সমস্ত প্রগনোসিস করা লাগে সব সময়। তাহলে ফার্স্ট প্রগনোসিস ডক্টর বিতুল কাছ দিয়ে দিয়েছেন, এইবারে তিনি এই যে নেট্রাম সাল প্রেসক্রিপশন করলেন, তার প্রগনোসিস করা শুরু করলেন। ইভলিউশন অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড রেমেডি প্রেসক্রিপশন। আপনার নেট্রামিও সাল 30C দেওয়ার পরে পেশেন্টের কি অবস্থা হয়েছিল, কেন হয়েছিল, পরবর্তী স্টেপ কি, সেই সম্পর্কে তিনি ফের আলোচনা শুরু করলেন। After Netramios Sul 30C, there was an amelioration of the symptoms without aggravation. The 30C নেট্রাম সাল প্রেসক্রিপশন করার পরে সেখানটায় দ্রুত আরাম পৌঁছে যায়, অ্যামেলিওরেশন হয়ে যায়, সমস্ত সিমটমস এর সুন্দরভাবে একটা উন্নতি দেখা যায়, একটা আরামদায়ক পরিস্থিতির মধ্যে পেশেন্ট চলে যায় উইথাউট অ্যাগ্রাভেশন, কোনো অ্যাগ্রাভেশন ছাড়া, না কোনো অ্যাগ্রাভেশন ছাড়াই অ্যামেলিওরেশন হয়েছিল 30C দেওয়ার পরে। তাহলে এই রকম পরিস্থিতি কোন জায়গায় হইতে পারে? আমরা জানি যে হোমিওপ্যাথিক একটা বৃদ্ধি হওয়া উচিত, এবং ডক্টর কেন্ট এবং ডক্টর বিতুল কাস এনারা সবাই বলেন যে ফার্স্ট যদি একটু অ্যাগ্রাভেশন হয় তাহলে সেই ক্ষেত্রে রেমেডিটা পারফেক্ট আছে, অর্থাৎ সেখানটায় জীবনী শক্তি তার প্রতিক্রিয়া, স্টিমুলেন্টের প্রতি যে প্রতিক্রিয়াটা জানাইছে সেটা সুন্দরভাবে ব্যক্ত করেছে, জীবনী শক্তি ভালো আছে। আমার পেশেন্টের তো জীবনী শক্তি ভালো ছিল, কিন্তু সেখানে ইনিশিয়াল অ্যাগ্রাভেশনের জায়গায় ইমিডিয়েটলি অ্যামালারেশন হয়েছে, ইমিডিয়েটলি। তাহলে কি বোঝায় এটা? এটা
দুইটা জিনিস মিন করে, হয় রোগী লেভেল অফ হেলথ এর একদম চূড়ার মধ্যে আছে, লেভেল অফ হেলথ এর কোয়ালিটির মধ্যে আছে, এবং লেভেলের ফার্স্ট ফার্স্টের মধ্যে আছে, অথবা অথবা রোগীর অবস্থা একদম গ্রুপের, মানে যেখানটায় শুধু অ্যামালারেশন হয়, কোনো ধরনের অ্যাগ্রাভেশন দেখা দিচ্ছে না, অর্থাৎ জীবনের শক্তি এত দুর্বল যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন স্টিমুলেন্টের প্রতি, একটু শুধু রিলিফ দিয়া মেডিসিনটা আবার রোগটা রিল্যাক্স করে। তো সেই জায়গায় আমরা দ্রুত আরাম পাওয়ার ঘটনাটা দেখতে পাই। যাই হোক, স্যার কি বলছে দেখো, ফর এ পেশেন্ট উইথ দিস লেভেল অফ হেলথ দিস মিনস দ্যাট দ্য রেমেডি ওয়াজ ক্লোজ টু দ্য মিনিমাম পোটেন্সি। যেহেতু আমার পেশেন্টের আমি প্রগনোসিস করেছি খুব বেটার কন্ডিশনের মধ্যে আছে এবং একটা পারফেক্ট হেলথ লেভেল মেনটেন করছে, তাহলে এখানটায় সম্ভবত এই যে সঙ্গে সঙ্গে অ্যামলারেশন হয়, সেটা হচ্ছে কি সিমিলিমাম পোটেন্সির কারণে হইতে পারে। সিমিলিমাম পোটেন্সি, যে যতটুকু রুগীর দরকার ঠিক ততটুকু মেপে মেপে আমি দিতে পেরেছি, 30 লাগবে 30 দিয়েছি, অথচ সেখানে কোনো অ্যাগ্রাভেশনের গল্পই নাই। We took the positive reaction without an aggravation level to 1। এই যে কথাটা তিনি বলে দিলেন যে আমরা এই ধরনের রিয়াকশন দেখতে পাই যেটা অ্যাগ্রাভেশন ছাড়াই যে উন্নতির ঘটনাটা ঘটে, সেটা লেভেল তো 1 এর মধ্যে হয়, গ্রুপের সর্বোচ্চ চূড়া 1 এর মধ্যে হয়, যে সেখানটায় সিমিলিমাম পোটেন্সি পড়লেই মাত্র রোগীর কোনো অ্যাগ্রাভেশন ছাড়া অ্যামালারেশন হয়ে যায়। But then we would not expect acute disease with high fever. কিন্তু রুগীর তো প্রতি বছর বছর জ্বর আসতো, যদি লেভেল তে থাকতো রুগী এবং লেভেল এর 1 স্তরে যদি থাকতো, তাহলে ও রুগীর যে প্রতি বছরে একটা করে অ্যাকিউট দেখা দেয় হাই ফিভারের সাথে, সেই ঘটনাটা ঘটতো না, সেই ঘটনাটা ঘটতো না। অতএব রুগী 1 নম্বর স্তরে তো নাই, 2 নম্বর স্তরে আছে, এই ধরনের ঘটনা 2 নম্বর স্তরে ঘটে। 1 নম্বর স্তরে রুগীরা কোনো কিছুই ফিল করে না, সেরা তো চূড়ান্ত স্বাস্থ্যের মধ্যে আছে, সেখানটায় অত অ্যাকিউটও দেখা দেয় না। প্রতি বছর বছরে যে অ্যাকিউট দেখা দেবে হাই ফিভারের সাথে, সেটা সেই ঘটনাটা ঘটে না। দেয়ারফর দ্য পেশেন্ট মাস্ট বিলং টু লেভেল 2। অতএব আমি যে নেট স্যার 30 দিয়েছিলাম এবং আমি পূর্বে যে প্রগনোসিস করেছিলাম যে আমার পেশেন্টের জীবনী শক্তির যে স্তর সেটা হচ্ছে লেভেল 2 তে আছে, সেটাই সঠিক। which give us the idea of minimum potency, এবং এখান থেকে এই সিদ্ধান্তেই আমরা আসতে পারি যে সিমিলিমাম পোটেন্সি ওখানটায় প্রেসক্রিপশন করা হয়েছিল, অর্থাৎ রোগীর 30 সিডি দরকার ছিল, ওর উপরের ওষুধের দরকার ছিল না, সেই কারণে কোনো অ্যাগ্রাভেশন হয়নি। সেই কথাটাই আমার পরবর্তীকালেও ঠিক হয়েছে। দ্য আইডিয়া ইজ প্রুভেন হোয়েন লেটার অন দ্য পেশেন্ট হ্যাজ অ্যান অ্যাগ্রাভেশন ফ্রম নেট্রাসাল 200। এই জন্য 200 দেওয়ার পরেই রোগী। হ্যালো হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। কানেক্ট রিকানেক্ট হচ্ছে, তো ওই জন্য আমি ভাবলাম যে হয়তো আপনারা কিছু শোনেন না। তাহলে এখানটায় থেকে তিনি বললেন যে নেট্রানসাল 30 হচ্ছে কি সিমিলিমাম পোটেন্সি ছিল, এবং সিমিলিমাম পোটেন্সির কারণে সেখানে অ্যাগ্রাভেশন হয়নি, রোগীর স্বাস্থ্যের অবস্থাও বেটার ছিল। আর আমার এই যে প্রগনোসিসটা আমি আগে মেডিসিন সিলেকশন করার সময় করেছিলাম যে আমার রোগের গভীরতা অতটা গভীর স্তরে পৌঁছায়নি, এখানে 30 যথেষ্ট, সেই কথাটা সত্যতা প্রমাণ হয়ে গেল। আর সেই প্রমাণ কি, 200 দেওয়া মাত্রই রোগীর মধ্যে অ্যাগ্রাভেশন ঘটেছিল। হ্যাঁ, at that point there is no doubt left about the conclusion that the patient belong to group A and level 2। এবং এই নেট্রামসাল 200 দেওয়া এবং নেট্রামসাল 30 দেওয়ার পরে রোগীর এই সমস্ত উন্নতি এটাকেই প্রমাণ করে দেয় যে আমি যে প্রগনোসিস করেছিলাম যে আমার রোগীর স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো, লেভেল গ্রুপের 2 নম্বর স্তরে আছে, সেটাই সঠিক। একদম পুরো হিসাব কাঁটায় কাঁটায় মিলায় দিয়েছে, যে প্রগনোসিস করেছিল সেই প্রগনোসিসই হয়ে গেছে।
থার্ড কনসালটেশন, দেখেন ডক্টর বিতুল কাস হলেও একটা রোগী কয়বার আসছে দেখেন, এইটাই হচ্ছে ক্রনিক কেস সলভ করার প্যাটার্ন। আপনি একখানা ওষুধ দিলেন, চুপচাপ ঘুমায়া পড়লেন, আর ওই যে রোগীর রোগ সব সাইডা গেল, সব খালি ব্যর্থ চিন্তা ভাবনা আজকাল যুগে। থার্ড কনসালটেশন, রোগী ফের তৃতীয়বার ডাক্তারের কাছে আসছে 13 months after the second consultation, 13 months, 13 মাস, ওকে 13 মাস পরে, 13 মাস পরে রোগী আসতেছে। About 2 months ago, the patient had black spot floating in his vision. 2 মাস পরে, 13 মান্থ হয়ে যাওয়ার পরে 2 মাস, তারও 2 মাস পরে রোগী আসতেছে যে তার দৃষ্টি শক্তিতে বা তার চোখে এক ধরনের প্রবলেম হচ্ছে, যে কারণে রোগী চোখের সামনে কালো কালো বস্তু ভেসে বেড়াতে দেখছে, অর্থাৎ দৃষ্টিশক্তিতে ভাসমান কালো কালো বস্তু দেখতে পাচ্ছে। Went to the oculist who diagnosed glaucoma and prescribed Timpotol. তো ওখানটায় চক্ষু বিশেষজ্ঞ হয়ে দেখালে তিনি সেটাকে গ্লুকোমা বলে ডায়াগনোসিস করেন, গ্লুকোমা, চোখে ছানি পড়েছে, এবং টিম্পোটল নামে এক ধরনের মেডিসিন প্রেসক্রিপশন করেন, অ্যালোপ্যাথিক মেডিসিন। The patient used this medicine for some times, but it gave him palpitation, and so he stopped taking it. কিন্তু এই এই যে অ্যালোপ্যাথিক চোখের যে ড্রপটা তিনি দিয়েছিলেন, এটাকে ইউজ করার পরে তার মধ্যে বুক ধড়ফড়ানি চালু হয়ে যায়, অর্থাৎ প্যালপিটেশনটা বেড়ে যায়। তাই তিনি বাধ্য হয়ে সেটাকে স্টপ করে দেন নেওয়াটা, এবং he now want to see if homeopathy can help him with his complaints. এবং তিনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, অর্থাৎ আমার কাছে আসে, যে এই ব্যাপারে এই যে অসুবিধা আছে এটা হোমিওপ্যাথি সলভ করতে পারে কি দেখি। Since stopping the Timpotol, he again has black spot in his vision. তো ওই যে অ্যালোপ্যাথিক ড্রপটা বন্ধ করার পরে আবার তার ওইটা দিলে কিন্তু চোখের ওই যে কালো কালো বস্তু ভেসে বেড়াচ্ছে এগুলো তো ঠিক হয়ে যায়, কিন্তু তার হার্টের মধ্যে তার প্যালপিটেশন বেড়ে যায়, সেই কারণে সেটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিলে আবার সেই একই রকমের অসুবিধা হচ্ছে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ব্ল্যাক স্পট ইন হিজ ভিশন। Another thing he noticed is a pressing pain above his left eye. এবং দ্বিতীয় কমপ্লেন্স তিনি অনুভব করেন, তিনি এটা লক্ষ্য করেন যে তার বাম চোখে একটা চিপে ধরার মতো একটা প্রেসিং পেন ফিল করছেন, অর্থাৎ চাপ চাপ বেদনা তার বাম চোখের মধ্যে হচ্ছে। এটা কিন্তু সেকেন্ড গ্রেড। There are no modalities accompanying these complaints. কিন্তু এই যে চোখের যে ব্যথাটা বা যন্ত্রণাটা, চাপ চাপ মতো যন্ত্রণা বা প্রেসিং পেনটা, কোনো মডালিটিস তিনি খুঁজে পাননি। হ্যাঁ, there is no modalities. He has never had these complaints before in the past. তো এখানে জিজ্ঞাসাবাদ করে তিনি নিশ্চিত হন যে এই সমস্যাটা, এই যে চোখের সমস্যাটা বর্তমানে রোগী নিয়ে এসছে, এটা কিন্তু তার অতীতে কখনোই ছিল না। আচ্ছা, এই পয়েন্টটা কেন বললো? আপনাদের মধ্যে কেউ একটু ব্রেন লাগাতে পারবেন যে অতীতে তার এই ধরনের কষ্ট কখনোই দেখা দেয়নি? এটা তিনি জাজ করতে কেন গেলেন? স্যার, Anybody? হ্যাঁ স্যার, মানে অতীতে ওই প্রবলেমটা থাকলে সেটা সেটা আবার চলে আসতে পারে, এবং সেটা কিওরের মধ্যেই সেটা নিহিত, সেজন্য এটা 100% তিনি চেক করছিলেন যে তার কোনো পিছনের সমস্যা কামব্যাক করছে কিনা, ফিরে আসছে কিনা। যদি ফিরে আসে, এই হেরিংস ল ফলো করছে, সেখানে তিনি অতটা চিন্তা ভাবনা করতেন না। তাই তিনি বারবার জিজ্ঞেস করে নিশ্চিত হচ্ছিলেন অতীতে কোনো সময়, ভাই তোমার এই সমস্যাটা কি ছিল? He seldom has problem with his hip or knee, and if his hips bother him, then it is mainly on the left side. এবং তার হাঁটু এবং তার যে হিপ জয়েন্টের ব্যথাটা মোটামুটি ভাবে একটু কম ছিল, কিন্তু তারপরেও সেটা তাকে বেশ ভালোই তো কষ্ট দিচ্ছিল, আর বিশেষ করে এখন সেটা লেফট সাইডের মধ্যে আছে, অন দ্য লেফট সাইড। ইট ইজ মেনলি অন দ্য লেফট সাইড। হি স্লেপস ওয়েল, আর তার ঘুমের অবস্থা যেটা তার কমপ্লেন্স এর মধ্যে ছিল, হি স্লেপস ওয়েল এন্ড হি ক্যান স্লিপ অন আইদার সাইড।
এবং তার ঘুম তো আগের মতোই খুবই ভালো অবস্থার মধ্যে আছে, এবং আগে যে দাড়ি কাট হয়ে শুতে হতো সেটা আর হয় না, যে কোনো কাট করে তিনি শুতে পারেন। His food modalities have not changed. তার খাদ্য মডালিটিস গুলো, যে এইগুলো ভালো লাগে, চিংড়ি ভালো লাগে, মিষ্টি ভালো লাগে না, এই সমস্ত জিনিসগুলো সেই আগের মতোই রয়ে গেছে। He easily feels the cold and still cannot stand windy weather very well. এবং আগের মতোই হচ্ছে কি তিনি ঠান্ডায় একটু বেশি কাতর হয়ে যান, এবং এবং বায়ু প্রবাহ বা উইন্ডি ওয়েদার, ঝড়ের মতো আবহাওয়াতে তিনি তার সমস্যাগুলো খুবই বেড়ে যায়। স্টিল ক্যান নট ভেরি ওয়েল, সেই অবস্থায় তিনি ভালো থাকতে পারেন না। ইভেন হোয়েন হি ইজ ইনসাইড, এটা তার আগের সমস্যা ছিল, যদিও তিনি ঘরের মধ্যে থাকলেও বায়ু প্রবাহ তাকে বিরক্ত করত। When he is inside, the wind is blowing outside. It make him feel generally uneasy. ঘরের মধ্যে বায়ু প্রবাহ তাকে আনইজি করে ফেলতো। He is still very punctual. He is still very punctual, এবং তার সেই ধরনের মেজাজ এখনো যায়নি। তিনি এখনো খুবই সময়নিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ, পাংচুয়াল ব্যক্তি। But cannot talk about his feelings more easily. But can talk about his feelings more easily. কিন্তু একটা উন্নতি তার সুন্দরভাবে হয়েছিল, আগে তিনি অতটা মন খুলে কথা বলতে পারতেন না তার ফিলিংস এর ব্যাপারে, তার অনুভূতির ব্যাপারগুলো এখন আরো ইজি ভাবে তিনি বলতে পারেন, এটা তিনি লক্ষ্য করেছেন। বাকি সব সিমটমস ওরকমই রয়েছে, চোখের বেদনা একটা ফিরে এসছে, সে আগের মতোই বায়ু প্রবাহ বা ঝড়ের মতো আবহাওয়াতে তিনি কষ্ট পান, হাওয়া বাতাসের প্রবাহ তিনি সহ্য করতে পারেন না, এবং তার ফুড মডালিটিসও আগের মতো রয়ে গেছে, এই সমস্ত কিছু। আচ্ছা, এই কেসটাকে আমি বাংলায় অনুবাদ কইরা আপনাদের দিয়ে দেবো। এখান থেকে তিনি সেকেন্ড মানে রেপার্টরি করবেন, এবং ফের আর একটা ওষুধ সিলেক্ট করবেন। ঠিক আছে, সেখানটায় আপনারা ওই সিমটমস গুলোর উপরে বেস কইরা সুন্দর করে রেপার্টরি করবেন, বা কি মেডিসিন আসছে, কেন আসছে, আগের মতোই প্রক্রিয়া, আগের মতোই প্রসেসে আর একখানা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, এবং কতটুকু ম্যাচ করলো সেটার উপরে আবার নেক্সট লেকচার হবে। ঠিক আছে, এই কেসটা অনেক লম্বা কিন্তু। হ্যাঁ, আপনাদের এই কেসটা কি শুনতে ভালো লাগছে নাকি না এটা চেঞ্জ করে ফেলবো? না জি স্যার, স্যার, ভালো লাগছে থাকুক, এটা খুবই ভালো লাগতেছে এটা। আচ্ছা, কিছু শিখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, আমরা যা পড়ছি তার সাথে অনেকগুলো মিলাতে পারতেছি আর কি, মানে আচ্ছা আচ্ছা, কিভাবে গুড। প্রবলেম এই শেষ জন্য করতে হবে, সিলেকশন পরবর্তী ইয়েস, ধাপগুলো কি হবে। রাইট রাইট। ম্যাথমেটিকা পড়লে হবে না, প্রগনোসিস হচ্ছে সব থেকে মেন অস্ত্র এখনকার যুগে ডাক্তারি করতে গেলে। ওকে, আমার সময় শেষ হয়ে গেছে, স্যার বারবার মেসেজ জি দিচ্ছেন। স্যার। তাহলে সবাই ভালো স্যার, থাকবেন, আসসালামু আলাইকুম। স্যার আর স্যার, এক আমি মিনিট কেসটা, একটা বিষয় জানতে চাই। স্যার, আপনি যে হ্যাঁ হ্যাঁ কেসটা বলেন। যে ইয়ে থেকে আলোচনা করেন, মানে বিতাল কাছের, এটা কি এরকম অনেকগুলো কেস নিয়ে কি এরকম কোনো বই আছে যে উনি কেস বিশ্লেষণ করেছেন বা বিভিন্ন ধাপে ফলো আপ দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, লেভেল অফ হেলথ আছে তো, আরো কয়েকটা বই আছে, আমি সায়েন্স স্যারের কাছে জিজ্ঞেস করবো। আমি একটা বই পড়েছি এখন, খুব ভালো লেগেছে আমার, আরো কয়েকটা কেস দরকার, দেখবো স্যারের সঙ্গে আলোচনা করে। ঠিক আছে, ওকে, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ, ওকে স্যার, ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি আসসালামু স্যার। আলাইকুম স্যার। আচ্ছা